আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন সাথী। জানাবো বিস্তারিত। আবারও সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা। নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে সীমান্ত পেরিয়ে এসব রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়ছে। শনিবার মিয়ানমার থেকে একদিনে এদেশে ঢুকেছে অন্তত 500 রোহিঙ্গা। এর আগে শুক্রবারও কক্সবাজারের সীমান্ত দিয়ে আসে আরও 2 শতাধিক। এ নিয়ে গত 2 সপ্তাহে উখিয়া ও টেকনাফ সীমান্ত দিয়ে এসেছে কমপক্ষে 8,000 রোহিঙ্গা। এছাড়াও মিয়ানমারের মংডুর মণিপাড়া, শিকদারপাড়া ও আইরপাড়া এলাকায় অন্তত 40,000 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। স্থানীয়রা বলছেন, নতুন করে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের কাছ থেকে চাঁদাবাজির টাকা নেওয়াকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনাও ঘটেছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের মধ্যে সীমান্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তারা এদেশে ঢুকে উখিয়ার টেকনাফের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নিচ্ছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে টেকনাফ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন শাহ। শাহিন শাহ, জানাবেন নতুন করে আর কোনো রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটেছে কিনা, আর এই বিষয়ে কোনো তথ্য আপনার কাছে আছে কিনা, আর একটু জানাবেন যে স্থানীয় প্রশাসন কি বলছে সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে। সাথী, যেটি বলছিলেন আসলে যে মিয়ানমারের যে রাখাইন রাজ্যে যে সংঘাত সেটি কিন্তু প্রায় 1 বছর ধরে অব্যাহত রয়েছে। বিশেষ করে গত বছরের নভেম্বর ডিসেম্বর থেকে সে দেশে কিন্তু যুদ্ধ শুরু হয়েছিল। এর প্রেক্ষিতে অদ্যাবধি যুদ্ধ অব্যাহত রয়েছে। বিশেষ করে তারা যে উত্তর থেকে দক্ষিণে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ যেটিতে ব্যাপক আকারে যুদ্ধ শুরু করেছে সেটি হচ্ছে আপনার যে মংডু টাউনশিপে, এবং তার আশেপাশের এলাকায় কিন্তু 50 থেকে 70,000 রোহিঙ্গা বসবাস করেছিল। এর প্রেক্ষিতে প্রায় 10,000-এর বেশি রোহিঙ্গা এপারে প্রবেশ করেছে বলে আমাকে রোহিঙ্গা যারা নেতা রয়েছেন এবং সীমান্তবাসী রয়েছে এবং জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা কিন্তু আমাকে বিভিন্নভাবে নিশ্চিত করেছিল, এবং প্রশাসনের পক্ষ থেকে 8,000 রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বলে আমাকে নিশ্চিত করা হয়েছে। আমি একটু আগে টেকনাফের যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছে মোহাম্মদ আদনান চৌধুরী, তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে যেটি বলেছিলেন আসলে এখন পর্যন্ত তার হাতে 8,000 রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বলে নিশ্চিত করে তিনি আমাকে জানিয়েছেন যে সীমান্তে কোস্টগার্ড রয়েছে এবং বিজিবি রয়েছে, তাদেরকে কঠোর হস্তে রোহিঙ্গাদেরকে প্রতিহত করার জন্য ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন। তিনি এটিও জানিয়েছেন যে একটি চ্যালেঞ্জিং বিষয় তিনি জানিয়েছেন যে নাফ নদী যে ব্যাপক আকার হওয়ায়, নাফ নদীর জায়গাটি বড় হওয়াতে লোকবল সংকট রয়েছে। কোস্টগার্ড এবং যে বিজিবির লোকবল সংকটের কারণে এই সুযোগটি কাজে লাগাচ্ছে দালালরা যে রোহিঙ্গা নেতা এবং স্থানীয়রা আমাকে যেটি বলেছেন আসলে 20 থেকে 50,000 টাকা পর্যন্ত একজন রোহিঙ্গার পেছনে তারা হাতিয়ে নিচ্ছে। তারা একজন রোহিঙ্গার পেছনে 20 থেকে 50,000 করে প্রতি বুটে 50 থেকে 60 জন রোহিঙ্গা এপারে প্রবেশ করছে। এটা কিন্তু তারা করছে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে। এইভাবে যদি অনুপ্রবেশ করতে থাকে তাহলে যে আমাদের উকিয়া টেকনাফের সীমান্ত এলাকা রয়েছে সেটিতে অশনি সংকেত বলেও জানিয়েছেন। তারা এটি জানিয়েছেন ইতিমধ্যে 12 লক্ষাধিক রোহিঙ্গা বসবাস করছে। এর মধ্যে যদি আরো 70,000 রোহিঙ্গা অনুপ্রবেশ করে তাহলে এটা আসলে শঙ্কার বিষয় থেকে যায়। কেননা ইতিমধ্যে তারা কিন্তু যে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা নিয়ে গোলাগুলির ঘটনাও ঘটেছে উকিয়ার তানজিমান খোলা রোহিঙ্গা ক্যাম্পে। আসলে রোহিঙ্গা যদি এভাবে অনুপ্রবেশ করতে থাকে সীমান্তে কিন্তু অস্থিরতা বিরাজ করবে। এই হচ্ছে সাথী সীমান্তের সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা সীমান্তে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় আহত হন আরও 2 জন। জয়ন্ত বালিয়াডাঙ্গা উপজেলার ফকিরভিটা গ্রামের মহাদেব কুমারের ছেলে। সোমবার গভীর রাতে ধনতলা সীমান্তে এই ঘটনা ঘটে। জানা যায়, সোমবার গভীর রাতে বিজিবি সীমান্তের মেন পিলার 393 এর পাশ দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ডিঙ্গাপাড়ার বিএসএফ সেনার গুলি চালালে জয়ন্তের মৃত্যু হয়। এ সময় আহত হন জয়ন্তের বাবা মহাদেব কুমার সিংহ ও স্থানীয় নিটালডোবা গ্রামের বাংঠু মোহাম্মদ। অন্যদিকে বিএসএফ এর গুলিতে নিহত সন্তানের মরদেহ আনতে গিয়ে গুলিবিদ্ধ হওয়া বাবা মহাদেব কুমার গুরুতর আহত অবস্থায় রংপুরে চিকিৎসাধীন আছেন।
পুলিশের সাথে একটা পাবে চারটা আছে ইন্ডিয়ার দর্শক এই বিষয়ে আরো জানাতে ঠাকুরগাঁও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল পারভেজ। সোহেল, জানাবেন নিহতের মরদেহ কি হস্তান্তর করা হয়েছে কিনা, আর আহতদের বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? সাথী, আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে উত্তরের জেলার ঠাকুরগাঁও সীমান্তবর্তী হওয়ার কারণে বরাবরই কিন্তু এখানে সীমান্তে বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আপনাদের আমরা জানিয়ে রাখি, তারই পরিপ্রেক্ষিতে আজকে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার সীমান্ত এলাকা অর্থাৎ ধনতলা যে সীমান্ত রয়েছে সেখানে ভারতীয় রক্ষাকারী বাহিনী বিএসএফ এর দ্বারা সেখানকার যে স্থানীয় বাসিন্দারা রয়েছেন বাংলাদেশি, তারা ভারতে প্রবেশ করার চেষ্টা করে এমন আমরা স্থানীয় সূত্রে জানতে পারি। তারই পরিপ্রেক্ষিতে সেখানে বিএসএফ গুলি চালালে সেখানে জয়ন্ত সিং নামে একজন বাংলাদেশি নিহত হয়েছেন এবং আমরা স্থানীয়দের কাছ থেকে আরো জানতে পেরেছি যে সেই সাথে আরো ঘটনাস্থলে আরো দুজন আহত হয়েছেন। তবে সেই তথ্য এখন আমাদের বিজিবি বা স্থানীয় পুলিশদের মাধ্যমে আমরা জানতে পারিনি। স্থানীয় সূত্রে আমরা আরো জানতে পারি যে বরাবরই সেই সীমান্তে এ ধরনের ঘটনা ঘটে থাকে। তো এখন পর্যন্ত আপনি যেটা জানতে চাইলেন যে লাশ হস্তান্তর করেছে কিনা, লাশ এখনো হস্তান্তর করেনি। লাশ আমরা যেটা জানতে পেরেছি যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কাছে লাশ এখনো রয়েছে। তবে বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, লেফটেন্যান্ট কর্নেল আমাদের জানিয়েছেন, ঠাকুরগাঁয়ের অধিনায়ক যিনি রয়েছেন তিনি আমাদের জানিয়েছেন যে এই বিষয়টি তারা অবগত হয়েছেন, তাদের প্রয়োজনীয় ব্যবস্থা তারা গ্রহণ করবেন। আমার কাছে এই ছিল আপাতত ঠাকুরগাঁও থেকে সীমান্ত হত্যার সর্বশেষ সংবাদ। সাথী, ধন্যবাদ। ইতালি দূতাবাসে আটকে থাকা পাসপোর্ট ফেরতের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। সকালে গুলশানের শাহাবুদ্দিন পার্কের সামনে মানববন্ধনে অংশ নেন কয়েকশো ভিসা ও পাসপোর্ট প্রত্যাশী। মানববন্ধনে আসা অনেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বসবাস করত। ইতালি যাওয়ার ইচ্ছায় তারা দেশে ফিরেছিলেন। ইতালি থেকে স্পন্সর ভিসা নিয়ে ভিএফএস গ্লোবালের মাধ্যমে ইতালি দূতাবাসে পাসপোর্ট জমা দেন তারা, কিন্তু 1.5 থেকে 2 বছর পার হয়ে গেলেও তাদের পাসপোর্ট ও ভিসা দেওয়া হয়নি। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। ভুক্তভোগীদের দাবি, দ্রুত ভিসা অথবা পাসপোর্ট ফেরত দিয়ে তাদের হয়রানি মুক্ত করা হোক। আমার পেপার যদি ঠিক থাকে তাহলে ভিসা তো অবশ্যই দেওয়ার কথা। যেখানে লেখা আছে ওরা 90 দিনের ভিতরে আমাদের ভিসা ফেরত দেওয়া হবে, সেই ক্ষেত্রে আজকে 1.5 বছর যাবত আমার পাসপোর্ট দিচ্ছে না, ভিসাও দিচ্ছে না। কেন? আমি সৌদি আরব ছিলাম গত 23 বছর। আমার যখন স্পন্সর ভিসা পার্মানেন্ট হয়েছে, অরিজিনাল ভিসা আসছে, তখন আমি দেশে এক্সিটে আসি। আমার ওখানে ব্যবসা ছিল, ছিল, আমি সব কিছু ত্যাগ করে বাংলাদেশে আসি। এখন বিএফএক্সে গত 2023 আগস্টের 10 তারিখে আমি ভিসা জমা দিই। তো আজকে মোট 14 মাস 15 মাস হয়ে গেছে তারা ভিসা দেন। দর্শক, এই মুহূর্তে গুলশান 2 শাহাবুদ্দিন পার্কের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর। সুমন, জানাবেন এম্বাসির পক্ষ থেকে সমস্যা সমাধানে কোনো কিছু বলা হয়েছে কিনা? সাথে দেখেন, আসলে আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এবং এই যে পথ পরিবর্তন এবং 5 আগস্টের পর বিভিন্ন আন্দোলন সংগ্রাম রাজপথে দেখছি, তবে আজকে আসলে যে দাবি নিয়ে এই যে মানুষগুলো এখানে দাঁড়িয়েছেন, সেই দাবিটা আসলে খুব বেশি, আসলে আপনি খবরে যেটি জানাচ্ছিলেন, আসলে খুব বেশি মানবিক। এটি শুধু 5 আগস্টের পরে এরা মাঠে এসেছে বিষয়টি তা নয়। গত প্রায় 15 মাস ধরে আসলে এই মানুষগুলো কিন্তু ইতালি এম্বাসিতে তাদের যে পাসপোর্ট, সেই পাসপোর্টটি জমা দিয়ে রেখেছে সেখানে যাওয়ার ইচ্ছায়, কিন্তু তারা কিন্তু এখন পর্যন্ত কোনো রকম রেসপন্স পাচ্ছে না। বিষয়টি যদি আপনাকে একটু ব্যাখ্যা সহ বলতে চাই যে এই সব মানুষ, যার বেশিরভাগই অর্থাৎ তারা যে হিসাবটি দিচ্ছে প্রায় 60,000 মানুষ, সেই 60,000 যদি নাও ধরে, এই 60,000-এর একটি বড় অংশই কিন্তু আসলে মধ্যপ্রাচ্যে প্রবাসী জীবন করছিলেন, সেখানে তারা ভালো ছিলেন। তো সেইখান থেকে তারা কিন্তু যখন এই ইতালির স্পন্সর ভিসা পায়, অর্থাৎ ওইখান থেকে কাজের কনফার্মেশন পায়, তখন কিন্তু তারা সেই স্পন্সরটি নিয়ে তারা কিন্তু দেশে ব্যাক করে, অর্থাৎ সংশ্লিষ্ট দেশ থেকে এক্সিট করে এবং এখানে একটি যে কোনো একটি এজেন্সির মাধ্যমে তারা ইতালি এম্বাসিতে তাদের সেই পাসপোর্টগুলো জমা দেয়, সেই স্পন্সর ভিসা সহ। কিন্তু যেটি আন্তর্জাতিক নিয়ম যে 3 মাসের ভেতরে আসলে সেই ভিসাটি আসলে যদি সেই যে কাজটি তাকে দেওয়া হয়েছে সেই
কাজটি যদি তারা যাচাই বাছাই করে এম্বাসি দেখে ঠিক আছে, তখন তাদের ভিসা সাধারণত দিয়ে থাকে, এবং যদি না দেয় সেটিও 3 মাসের ভেতরে তারা রিজেক্ট করে। কিন্তু এই ক্ষেত্রে আমরা যেটি দেখলাম এবং এরা যেটি বলছে যে প্রায় 15 মাস হলো তারা কিন্তু নানাভাবে তাদের ঘোরাচ্ছে, এবং তারা যে এজেন্সির মাধ্যমে দিয়েছে তাদের কাছে যখন তারা যাচ্ছে তারা কিন্তু তাদের মতো করে বলছে যে তাদের কাজ এতটুকুই, অর্থাৎ মিডিয়া করে তারা শুধু সেই যে পাসপোর্টগুলো সেই পাসপোর্টগুলো এম্বাসিতে দিয়েছে। তো আজকে এখানে এসেছে তারা, এখান থেকে ঠিক তার পরের রোডেই কিন্তু ইটালি এম্বাসি, সেখানে তারা যাওয়ার চেষ্টাও করেছে, কিন্তু এখানে পুলিশ র্যাব তাদেরকে কিন্তু এই শাহাবুদ্দিন পার্কের ভেতরে রেখেছে, এবং এখান থেকে 3 জনের একটি প্রতিনিধি দল আসলে এম্বাসিতে গিয়েছে এবং তারা আলোচনা করছে। এবং আমরা কিছুক্ষণ আগে যেটি খবর পেলাম যে আসলে ইটালি এম্বাসিও কিন্তু বিষয়টি নিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন। আসলে তারা সেই কথা কখন বলবেন এবং কখন এদের যে প্রতিনিধি গেছে তারা বের হবেন এবং আমাদের সাথে কথা বলবেন, বিষয়টি কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে সেই সময়টি জানানো হয়নি। তো কিছুক্ষণ পরে হয়তো তারা আমাদের সাথে কথা বলবেন এবং বিষয়টি নিয়ে একটি পরিষ্কার ধারণা পাওয়া যাবে যে কেন আসলে 15 মাস হলো এই মানুষগুলোকে আসলে ভুগতে হচ্ছে। তো এই ছিল আসলে গুলশানের শাহাবুদ্দিন পার্ক থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। সাভার ও আশুলিয়ায় নানামুখী উদ্যোগেও থামছে না শ্রমিক অসন্তোষ। গতকালও কয়েকটি পোশাক কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে আশুলিয়ার 45টি কারখানায় ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। রোববার দুপুরে আশুলিয়ার টঙ্গিবাড়ি এলাকায় বেশ কয়েকটি পোশাক কারখানায় হামলার ঘটনা ঘটে। এতে অন্তত 40 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মালিকপক্ষ। এছাড়াও গেল সন্ধ্যায় আশুলিয়ার শিমুলতলিতে আরেকটি কারখানায় বিক্ষোভ করে শ্রমিকরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনী ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। অন্যদিকে বিজিএমইএ বলছে শ্রমিক অসন্তোষ নিরসনে গত কয়েকদিন নানা উদ্যোগ নেওয়া হয়েছে। কারখানা মালিক, শ্রমিক নেতাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে দফায় দফায় বৈঠক করা হয়েছে। তারপরও শ্রমিক অসন্তোষ থামছে না। এ অবস্থায় পুরো আশুলিয়া এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে আশুলিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM সৌরভ। সৌরভ, জানাবেন আসলে পোশাক কারখানাগুলোর পরিস্থিতি আজকে কেমন দেখতে পাচ্ছেন, আর আজকে নতুন করে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেছে কিনা সেই বিষয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? ধন্যবাদ সাথী। বেশ কিছুদিন যাবতই কিন্তু শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি অস্থিতিশীল পরিস্থিতি দেখা যাচ্ছে শিল্প কারখানাগুলোতে। তো আমরা দেখতে পাচ্ছি যে গতকাল একটু পরিস্থিতি স্বাভাবিক ছিল, এরপর থেকে কিন্তু আবারও সন্ধ্যার দিকে আসলে শিমুলতলা এলাকায় একটি কারখানায় সেনাবাহিনী, র্যাব এবং পুলিশের সাথে সংঘর্ষ বাধে। এবং আমরা গতকাল দেখেছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চক্রবর্তী এলাকায় বেক্সিমকো যে কারখানা রয়েছে সেখানকার শ্রমিকরা বিভিন্ন দাবিতে তারা আন্দোলন করে। আজকেও কিন্তু আশুলিয়ার জামগড়া, ইউনিক, বাইপাল এই সমস্ত এলাকায় কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছে। তবে সংঘর্ষের এখন পর্যন্ত তেমন কোনো খবর পাইনি। তবে এই সংঘর্ষ এড়াতে এবং হামলা হতে পারে এমন আতঙ্কে কিন্তু আশুলিয়ার অধিকাংশ কারখানাগুলোই বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সাথে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আমরা কালকে দেখেছি যে গতকাল যে একটি কারখানায় হামলা এবং ভাঙচুর হয়, শ্রমিকরা বিক্ষোভ করে, সেখানে কিন্তু র্যাব, পুলিশ এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে এই ঘটনার মূলে কি রয়েছে বা কারা এই ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে তাদেরকে চিহ্নিত করতে তারা কিন্তু রাতে বিভিন্ন ধরনের অভিযান করেছে। সেখানে থেকে কিন্তু আমরা একজনকে আটক করতে দেখেছি এবং তাকে আটক করার পর সেনাবাহিনী কিন্তু তাকে কিন্তু আশুলিয়া থানাতে হস্তান্তর করে। এছাড়াও কিন্তু আজকে আমরা সকাল থেকে দেখেছি সেনাবাহিনীর বিভিন্ন টহলরত গাড়ি বিভিন্ন জায়গায় পরিদর্শন করছে এবং আরো কিন্তু সেনাবাহিনী সদস্য সহ, শিল্প পুলিশের সদস্য সহ, র্যাবের সদস্য সহ মোতায়েন করা হয়েছে। তো আশুলিয়া থেকে এই ছিল আমার কাছে শিল্প কারখানার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হলে ছাত্র জনতার অর্জিত বিজয়ের সুফল ভোগ করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরা উচিত। সকালে জাতীয়তাবাদী মহিলা দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে এসব কথা বলেন তিনি। এই অঞ্চলে ভারত প্রভুত্ব বজায় রাখতে চায় মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে ভারত বাংলাদেশের সম্পর্ক হওয়া উচিত।
চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় খায়রুল ইসলাম নামে আরও একজন মারা গেছেন। তার শরীরের ৮০% দগ্ধ ছিল। ভোরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে এই ঘটনায় 2 জনের মৃত্যু হলো। এর আগে শনিবার রাত 1টার দিকে আহমেদ উল্লাহ নামে একজন মারা যান। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে আরও 6 জন চিকিৎসাধীন রয়েছেন। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বর ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।